ক্যান্টনমেন্টে এখন আর কোনো গোলা বারুদ থাকে না। আপনি এটা একটু যদি ইলাবোরেট করেন। এটা শুরু হয়েছে, এটা কোনো রিউমার না। এই চুক্তি, এই আন্ডারস্ট্যান্ডিংটা ওই 2017 সালের 8ই এপ্রিলই স্বাক্ষরিত চুক্তির একটা ক্লজ, যে ভারী অস্ত্রের কোনো গোলা বারুদ ঢাকা ক্যান্টনমেন্টে থাকবে না, শুধুমাত্র এক্সারসাইজের জন্য, পরীক্ষামূলক ফায়ারিং এর জন্য যা দরকার ওইটা থাকবে। এইটা নিয়ে এখন আমরা যে সমস্ত তথ্য পাচ্ছি তাতে বাংলাদেশ সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে মোটামুটি অকার্যকর করার জন্য তাদের কাছ থেকে গোলাবারুদ গুলো সরিয়ে রাখা হচ্ছে। এবং বিগত নির্বাচনে যখন বিরোধী দল জয়েন করলো না, তখন এইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছিল এবং একটা গন্ডগোলও হয়েছিল বলে আমরা শুনেছি। যেহেতু আমরা প্রমাণস্বরূপ কোনো কিছু এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছে নাই, বাট আমরা ইন্টারনালি আমরা জেনেছি যে ভয়ানক একটা সমস্যা হয়েছিল। তারপর থেকে এই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব সহকারে গোলাবারুদ গুলোকে সরিয়ে রাখা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে। আপনি জানেন যে বর্তমান সেনাপ্রধান এখন চলে যাচ্ছেন অবসরজনিত ছুটিতে, আর নতুন সেনাপ্রধান হিসেবে আসতেছেন মোস্তাফিজুর রহমান সাহেবের সাবেক জেনারেল মোস্তাফিজুর রহমানের জামাতা জেনারেল ওয়াকার, যিনি রয়ের বেতনভুক্ত 2013 সাল থেকে। ওকে, এখন পাশাপাশি আরেকটা, সেনাবাহিনীর কাছ থেকে সব বিস্ফোরক সরিয়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশ পুলিশকে, র্যাবকে ভারী অস্ত্র দিয়ে তাদেরকে ট্রেনিং করানো হয়েছে এবং তাদের কাছে ভারী অস্ত্র দেয়া হয়েছে, তাদের কাছে গোলাবারুদও দেয়া হয়েছে। এটা সম্পর্কে কি আপনি কিছু বলবেন? দেখেন, 1 লাখের উপরে সাবেক ছাত্রলীগের লোকজন এখন পুলিশে কাজ করতেছে, তাদেরকেই আবার ডেপুটেশনে র্যাবেও নেওয়া হয়েছে এবং দেখে দেখে তারা সাবেক আওয়ামী লীগের সন্তানদের বা পরিবারের সদস্যদেরকে তারা এখন পুলিশ, র্যাব বিভিন্ন জায়গায় নিচ্ছে, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছে, ম্যাজিস্ট্রেসি নিচ্ছে। তো এখানে স্বাভাবিকভাবেই সশস্ত্র বাহিনীর উপরে আওয়ামী লীগের একটা অ্যালার্জি আছে বহু আগে থেকেই। তারা সশস্ত্র বাহিনীকে আওয়ামীকরণ করার পরেও তারা পুরোপুরি বিশ্বাস করতে পারে না, যে কারণে তারা অন্যান্য বাহিনীকে শক্তিশালী করছে। যেমন তারা আলাদা একটা বাহিনী বানিয়েছিল, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী যেহেতু তাদের মানে তেমন কোনো ফলাফল তাদের জন্য বয়ে আনতে পারেনি, সেক্ষেত্রে তারা এখন অল্টারনেটিভলি সশস্ত্র বাহিনীর দ্বারা বানানো র্যাবকে তাদের ওই রক্ষী বাহিনীর আদলে গড়ে তোলার চেষ্টা করতেছে। আর পুলিশের মধ্যেও তাদের লোক ঢুকিয়ে দেওয়ার কারণে পুলিশ এখন রক্ষী বাহিনীতে পরিণত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই তাদের সব মনোযোগ এবং আইনি প্রক্রিয়ায় যেহেতু পুলিশ থাকে, তো সব কন্ট্রোলটা তাদের কাছেই আছে। তো তাদের কাছে সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। এখন সেনাবাহিনীকে ওই যে একবেলা জায়গায় 4 বেলা ভাত দেয়, বুঝতেছেন না? তো 4 বেলা ভাত দিলে তো এমনি স্থিমিত হয়ে যায় সেনাবাহিনী। তো একটা পর্যায়ে সেনাবাহিনীর দরকার হবে না। একটা লোক খুব নোংরা ভাষায় আমার কাছে গত সপ্তাহে বলছে, একজন ব্রিগেডিয়ার জেনারেল, ইন সার্ভিস, রিটায়ার্ড না, সে বলছে ভারী গোলাবারুদ ছড়িয়ে তাদের হাতে প্লে বয় ম্যাগাজিন দেওয়া হয়েছে। প্লে বয় ম্যাগাজিন, সুনন্দা, তারপর দেশ, ইন্ডিয়ান যে সমস্ত ম্যাগাজিন ছিল, এগুলো তো ধরেন আজ থেকে আরো ওই যে 96-এ যখন আওয়ামী লীগ আসলো তারপর থেকেই এটা দেওয়া শুরু হয়েছে। বাট আপনি এই ব্রিগেডিয়ার সাহেব এটার সাথে একটু রসিকতা করে আরেকটা জিনিসও বলেছে, প্লেবয় ম্যাগাজিনের সাথে খুব সুস্বাস্থ্যকর একটা সাবানও দিয়েছে বাথরুমে যাওয়ার জন্য। এটা আমার জানা নাই। ওকে, তো এখন আরো একটা কথা, আমি আর আপনি যখন এ ধরনের কথাবার্তা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করি, সশস্ত্র বাহিনীর লোকজনরা আপনার উপরে এবং আমার উপরে অত্যন্ত নাখোশ হয়ে জঘন্যভাবে গালিগালাজ করে এবং তারা বলে এগুলা সত্য না, তারা দেশপ্রেমিক বাহিনী, বাংলাদেশের সার্বভৌম রক্ষার্থে তারা পাছার কাপড় খুলে পাছাল দাম করে দেবে।
তো তারা এই ধরনের কথাবার্তা বলে যে তাদের পাছা দিয়ে নাকি মেশিন গানের গুলি বের হবে। আপনি কি এটার উপরে কোনো রেসপন্ড করবেন? তারা বলে যে আপনার মতো লোক আমার মতো লোক গুজববাজ, আমরা নাকি এগুলো গুজব নিয়ে কথাবার্তা বলি, জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করি। বিষয়টাকে আপনি আমার সন্দেহ যারা এগুলো বলে তারা সশস্ত্র বাহিনীর সম্পৃক্ত কোনো লোক কিনা, এটা আমার সন্দেহ। কারণ সশস্ত্র বাহিনী জানে যে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কতখানি ভালোবাসি। কারণ আমাকে ক্রসফায়ার থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর অবদান 100%। আল্লাহ তাআলার পরেই অবদান সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী আমাকে পুলিশের ক্রসফায়ার থেকে রক্ষা করেছে। তো সশস্ত্র বাহিনীর প্রতি আমার আলাদা মমত্ববোধ। যদি কেউ আমাদেরকে বা আমাকে যদি বলে যে আমরা গুজব করি এবং সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কথা বলি, হয় সে মিথ্যুক, সে তার সাথে সশস্ত্র বাহিনীর কোনো সংযোগ নাই, নতুবা সে নাম ব্যবহারকারী ভারতীয় একজন দালাল। কারণ আমি এখনো মনে করি কেবলমাত্র এই জাতিকে এখনো রক্ষা করতে পারে কেবলমাত্র সশস্ত্র বাহিনী। এবং এই সশস্ত্র বাহিনী যদি মনে করে ভারতীয় আগ্রাসন রুখে দেবে, 7 দিনের মধ্যে বাংলাদেশে যত স্লিপার সেল আছে, যত ইন্ডিয়ান এজেন্ট আছে, সব ধ্বংস করে দেওয়া সম্ভব। 7 days এই সশস্ত্র বাহিনী পারে, এটা আমি বিশ্বাস করি। তো সেই সশস্ত্র বাহিনীকে যদি আমাদের মুখোমুখি দাঁড় করানো হয়, যদি কেউ চেষ্টা করে, এটা ফালতু জিনিস। এইগুলা নিয়ে এই সমস্ত হাবিজাবি লোকদের নিয়ে কথা নাও বলাই ভালো। আপনি বলছেন সশস্ত্র বাহিনীর প্রতি আপনি কৃতজ্ঞ, সশস্ত্র বাহিনীর 7 দিনে ইন্ডিয়াদের, যদি তারা মনে করে একটু শেষ করতে দেন। দালালি বাদ দিয়ে যে সশস্ত্র বাহিনী ভারতের কমান্ডে, যে সশস্ত্র বাহিনী বলে যে সীমান্তের সকল হত্যা জাস্টিফাইড এবং তারা যা করতেছে এটা ঠিক করতেছে, যে সশস্ত্র বাহিনী 3 বেলা খাওয়ার কথা বলতেছে, যে সশস্ত্র বাহিনী ভারতীয় মিলিটারি ইকুইপমেন্ট বাহী ট্রাককে গার্ড দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এখান থেকে ওখানে পার করে দেয়, যে সশস্ত্র বাহিনী ডিজিএফআই হেডকোয়ার্টারের মধ্যে স্পেস দেওয়া হয় রয়ের অপারেটিভদের বসার জন্য, যে সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যায় ওখানে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য ভারতীয় সেনাপ্রধানকে নিয়ে, যে সেনাবাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রতি কোয়ার্টারে ভারতীয় সেনাপ্রধান আসে দরবার হল করার জন্য, সেই সেনাবাহিনীর উপরে আপনি নির্ভর করেন এবং আপনি বলেন যে তাদের দ্বারা মুসারা সবসময় ফেরাউনের ঘরে লালিত পালিত হয়। এই জিনিসটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি আমেরিকান প্রতিনিধি বাংলাদেশে এনডিএ এর যে কান্ট্রি ডিরেক্টর ছিল জেমস অলিভার, তাকেও সেই সময় থেকে বলছি যে মুসারা সবসময় ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়। এখন আপনার কথার জবাবটারে আমি এক কথায় দেই, আমাদের সময় শেষ। ফেরাউনকে ধ্বংস করার জন্য মুসারা তার ঘরেই পালিত হয়। সমস্যাটা কি জানেন? আমাদের কোনো মুসা নাই।